হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। তো চলো আজকে আমরা উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে সেই কনসেপ্ট বুকের গুণগত রসায়ন চ্যাপ্টারটা কিভাবে পড়লে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে সেইটা নিয়ে একটু আলোচনা করি। এর আলোচনা করার আগে আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন যে কোর্সটা আছে এইটা নিয়ে একটু কথাবার্তা বলি। তোমাদের কারো যদি কনসেপ্ট বুক সলভের কোনো একটা কোর্স লাগে তাহলে সেক্ষেত্রে এই কোর্সটা তোমরা দেখতে পারো। এই কোর্সে আমরা টোটাল 47টা ক্লাস নিছি। 47টা ক্লাসে আমাদের উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে কনসেপ্ট বুকের প্রত্যেকটা টপিক প্রত্যেকটা প্রবলেম আমরা ধরে ধরে সলভ করাইছি। আর গুণগত রসায়নে এখানে টোটাল ক্লাস হয়েছে 4টা। এই 4টা ক্লাসের টোটাল লেংথ হচ্ছে তোমার 6.5 থেকে 7 ঘন্টার মতো। এই ক্লাস যদি কেউ করতে পারো তাহলে গুণগত রসায়নে আমার বিশ্বাস তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। কেউ যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলে দিই এটার কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আর ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বারে বিকাশ অথবা রকেটে তোমরা সেন্ড মানি করবা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা বিকাশ অথবা রকেটে সেন্ড মানি করবা, করে আমাকে জানাইলে আমি তোমাকে ভর্তি করাই দিব। তো চলো আমরা কথা না বাড়াই, আর এই কোর্সের প্রত্যেকটা ক্লাস আমি নিছি। প্রথমেই পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা নিয়ে একটু কথাবার্তা পড়তে হবে তোমাদেরকে, তার কারণ এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। মৌলিক কণিকা হলো 3 ধরনের, একটা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা। তো এখান থেকে তোমরা কি পড়বা? এখান থেকে কম্পোজিট কণিকা হচ্ছে 2টা, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা। এই কম্পোজিট কণিকার সংখ্যাটা ভালো মতো পড়ো, মানে সংখ্যা এবং তোমার হচ্ছে হলো যে নামটা। একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা। ডিউটেরন কণা। তো এগুলার সংকেতগুলো একটু দেখো, এই যে সংকেত দেওয়া আছে এই সংকেতগুলো একটু দেখো। অনেক সময় সরাসরি আলফা কণা বা ডিউটেরন কণা না লিখে তোমার এখানে কিন্তু সংকেতটা লিখতে পারে। আর স্থায়ী মূল কণিকা হতে 3 ধরনের, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো এগুলার ভরগুলো একটু মনে রেখো, ম্যাথ করতে গিয়ে হয়তো অনেক সময় কাজে লাগতে পারে। অস্থায়ী মূল কণিকা যেগুলো আছে অস্থায়ী মূল কণিকাগুলোর নামগুলো একটু রিডিং পড়ো, তোমার এমসিকিউতে কাজে দিতে পারে। পাইওন, মিউন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, পজিট্রন, গ্যাভিট্রন, এগুলো একটু একবার রিডিং পড়বা, ঠিক আছে? আর এখানে পরমাণু মডেল নিয়ে আমার মনে হয় না খুব একটা পড়ার দরকার আছে। পরমাণু মডেল চাইলে একবার রিডিং দিও, না চাইলে খুব একটা প্রবলেম হবে না। এরপরে এই যে আইসোটোপ আইসোটোন, ভাই এইটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। কোনো টপিক থেকে যদি এমসিকিউ না আসে এই টপিক থেকে তোমার ধরো এমসিকিউ আসবে। তুমি যতগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা কোনো না কোনো ভার্সিটিতে তোমার এখান থেকে প্রশ্ন কিন্তু হবেই। এই টপিকটা কোনোভাবেই হেলাই ফেলাই ছেড়ে দিবা না, এই টপিকটা সম্পর্কে ভালো মতো পড়বা। এবং এই যে প্রশ্নগুলো আছে আইসো স্টার লাগবে কিনা, আইসো ডায়াফার লাগবে কিনা, ভাই এগুলা এত বেশি ইম্পর্ট্যান্ট না। তোমরা জাস্ট আইসোটোপ, আইসোবার, আইসোটোন আর আইসো ইলেকট্রনিক এই 4টা জিনিস ভালো মতো পড়বা। এইটা 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 আর এইটা, এই 4টা ভালো মতো পড়বা। আর বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে, এক্সাম্পলে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভালো মতো সলভ করবা, তাহলেই হয়ে যাবে আশা করি। কিন্তু এই টপিকটা কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে পারমাণবিক ভর এবং আপেক্ষিক ভর সংক্রান্ত, মানে আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত। এইখান থেকে যে এই যে পড়বা যে তোমার প্রকৃতিতে যদি একাধিক আইসোটোপ থাকে, একাধিক আইসোটোপের ভর তো ভিন্ন ভিন্ন থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে ওই মৌলের পারমাণবিক ভর বের করতে পারো, আপেক্ষিক পারমাণবিক ভরটা কিভাবে বের করতে পারো, এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারবা। আর এখানে দেখবা নিচে তোমার 6 এবং 7 নাম্বার এই এই সূত্র রিলেটেডই হচ্ছে প্রবলেম। এটা একটা সময় অনেক দিন আগে বইয়ের ভর্তি পরীক্ষায় আগে আসতো, এখন খুব একটা আসে না। তারপর বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এটা একটু দেখে দেওয়া, এটা আহামরি কিছু না। অরবিট, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে কি কি পড়বে আমি তোমাকে বলে দিই। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এই তোমার এস অরবিটালে নোড কয়টা থাকে, পি অরবিটালে নোড কয়টা থাকে, নোডাল প্লেন কয়টা থাকে, ডি অরবিটালে নোড কয়টা থাকে, নোডাল প্লেন কয়টা থাকে, এগুলো একটু ভালো মতো পড়বা। আর এখান থেকে ডি অরবিটালটা আঁকানো শিখবা, ডি অরবিটাল আঁকানো শিখবা। এটা কিন্তু রিটেনে আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতে একবার অলরেডি আসছে। ডি অরবিটাল আঁকানো শিখবা। এফ অরবিটাল আঁকানো শিখা লাগবে না, এটা আসবে না, বুঝতে পারছো? আর ওই নোড আর নোডাল প্লেনের যে কনসেপ্টটা সেটা একটু ভালো মতো পড়ে নিবা। নোড অ্যান্ড নোডাল প্লেন, এই কনসেপ্টটা খুব ভালো মতো পড়বা। এফ অরবিটালে জ্যামিতিক আকৃতি এগুলা পড়ার দরকার নেই, এগুলা পরীক্ষায় আসবে না। আর এই যে নোডাল প্লেনের এইখানে আর একবার একটু রিডিং দিবা, আর এই শখটাই একটু যদি তুমি পড়ে নিতে পারো তোমার ভালো লাগবে আর কি। কারণ যখন তুমি নোড এবং নোডাল প্লেনের কনসেপ্টটা ক্লিয়ার করবা তখন দেখবা যে এই শখটা তোমার কাছে একদম ডাল ভাত লাগবে আর কি। তো অবশ্যই নোড এবং নোডাল প্লেনের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিও।
কোয়ান্টাম সংখ্যা আমার মনে হয় যেটা যেটা পড়বা সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে কি মিন করে, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা আসলে কি মিন করে, তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি মিন করে বা এটার কাজ কি, তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে কি মিন করে, এই জিনিসগুলো একটু পড়বা। সবচেয়ে ভালো হয় তোমরা যদি এটা একটা রিডিং পড়তে পারো, ভালো। রিডিং পড়তে না পারলে খুব বেশি প্রবলেম হবে বলে আমার মনে হয় না, কিন্তু এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র, তারপর অরবিটাল সংখ্যার সূত্র, এই সূত্রগুলো পড়বা। এই সূত্রগুলো তোমার আসলে এমসিকিউতে কাজে লাগে। আচ্ছা, এইখানে দেখো এই জিনিসটা একটু ভালো মতো পড়বা। এই যে জিনিসটা কোয়ান্টাম সংখ্যার গ্রহণযোগ্য সেট, এইখান থেকে তোমার কুয়েট ভর্তি পরীক্ষা বলো, রুয়েট ভর্তি পরীক্ষা বলো, চুয়েট ভর্তি পরীক্ষা বলো, যেখানেই এমসিকিউ আসবে ধরো বেশি মার্কের, সেখানে কিন্তু এই কোয়ান্টাম সংখ্যার গ্রহণযোগ্য সেট কিন্তু আসতে পারে। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও এই কোয়ান্টাম সংখ্যার গ্রহণযোগ্য সেট টাইপের প্রশ্ন আসতে পারে। আমি দেখাই দিই কোন টাইপের প্রশ্ন। এই যে এই টাইপের, এই যে এক্সাম্পল 11 নাম্বার যেটা আছে, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষা আসে। আর এই প্রবলেমটা সলভ করার জন্য বা এই টাইপের প্রবলেম সলভ করার জন্য এই শখটা ভালো মতো বুঝতে পারলে এনাফ। আর এই যে শখটা দেখাইছে, এই শখটা ভালো মতো পড়বা, কারণ বুয়েট ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। ধরো বুয়েট ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, বুয়েট ভর্তি পরীক্ষায় কি করে এরকম প্রশ্ন আসে যে n = 3 হলে, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3 হলে বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো লেখো। বাকি কোয়ান্টাম সংখ্যাগুলি লিখো। এইগুলা কিন্তু আসতে পারে। সো এই জিনিসগুলা যেহেতু অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষা আসছে, সো তোমার সময় আসতে পারে, একটু ভালো মতো দেখবা। এই যে দেখো বুয়েট 14-15তে আসছে। তারপরে এই ধরো এরকম বলবে যে একটা অরবিটাল দিয়ে দিবে, ধরো বললো 5D। এই 5D এর ক্ষেত্রে তোমাকে n এর মান, l এর মান, m এর মান এগুলো লিখতে বললো, তখন কিন্তু ভাইয়া তোমাকে লিখতে হবে। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসার একটা ভালো চান্স আছে। সো একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে হুট করে পরীক্ষার হলে গিয়ে পারা কিন্তু একটু টাফ। আর এইবার এইচএসসি 24-এর ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আমার মনে হয় যে কেউ যদি সহজ প্রশ্ন ভুল করো তাহলে চান্স পাওয়া টাফ হয়ে যাবে, কারণ এবার কঠিন প্রশ্ন অনেকেই ভুল করবে, কারণ তোমরা অনেক সময় কম পাচ্ছ। যেহেতু তোমরা সময় কম পাচ্ছ, সো কঠিন প্রশ্ন ওইরকম ম্যাক্সিমাম পোলাপানি পারবে না। কিছু পোলাপান আছে এলিয়ান টাইপের, ওরা পারবে, কিন্তু ম্যাক্সিমাম পোলাপানি কঠিন প্রশ্ন এবার কম পারবে। কিন্তু সহজ প্রশ্ন যারা ভুল করবে এবার তাদের চান্স পাওয়া কিন্তু টাফ হয়ে যাবে। তো সহজ জিনিসগুলোকে বেশি বেশি মানে গুরুত্ব দিবা। ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে, আউটবাউ নীতিটা একটু দেখবা। আউটবাউ নীতি মনে হয় না তোমাদের লিখতে বলবে, বাট হুন্ডের নীতি কিন্তু তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে লিখতে বলতে পারে। মানে এগুলা ডেফিনেশন একটু দেখো। মানে হুন্ডের নীতি লিখতে বলতে পারে, আবার পলির বর্জন নীতিও লিখতে বলতে পারে। এই হুন্ডের নীতি আর পলির বর্জন নীতি একটু ভালো মতো দেখো। বর্জন নীতি ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য এগুলো আসতে পারে। আর এইখানে ইলেকট্রন বিন্যাস তোমরা অনেকে মনে করতে পারো ভাই বুয়েট ভর্তি পরীক্ষায় কি ইলেকট্রন বিন্যাস আসবে কিনা। হ্যাঁ, বুয়েট ভর্তি পরীক্ষায় ইলেকট্রন বিন্যাস আসবে। আর এইখানে যে তোমার 12টা মৌল দেওয়া আছে, এই 12টা মৌল হচ্ছে সবচেয়ে উল্টাপাল্টা ইলেকট্রন বিন্যাস দেখায়। আমি বলবো সহজগুলা তো যদি আসে, সহজগুলা ধরো 5টা ইলেকট্রন বিন্যাস যদি আসে 10 মার্কের জন্য, দেখবা তোমার 3টা আসবে সহজ, 2টা আসবে কঠিন। আর কঠিন যদি আসে তাহলে এই 12টার মধ্যে আসবে। তো কারো যদি ইচ্ছা থাকে যে ভাই আমি রিস্ক নিব না, তাহলে এই 12টা ইলেকট্রন বিন্যাস ভালো মতো কয়েকবার প্র্যাকটিস করবা। আর দরকার পড়লে এই ইলেকট্রন বিন্যাস লিখে তোমার পড়ার টেবিলের সামনে কি করবা, আটকায় দিবা, অথবা তোমার যে খাতাটা আছে সেখানে স্টিকি নোট দিয়ে আটকায় দিবা, যাতে করে তুমি যতবার রিভিশন করো ততবার দেখতে পারো। ইলেকট্রন বিন্যাস কিন্তু পরীক্ষা দেওয়ার ভালো রকমের একটা পসিবিলিটি আছে। তার পসিবিলিটি যদি থাকে, 5টা প্রশ্ন যদি দেয় ইলেকট্রন বিন্যাসের, 3টা দিবে সহজ, 2টা দিবে কঠিন। আর 2টা কঠিন দিলে দেখবে এই উল্টাপাল্টাগুলো দিবে 2টা। ওকে, এরপরে এই যে পলির বর্জন নীতি লাগবে, এটা আমি অলরেডি বলেই দিছি। পলির বর্জন নীতি তোমার এটা পরীক্ষায় আসতে পারে, হুন্ডের নীতিও পরীক্ষায় আসতে পারে। এটা একটু ভালো মতো দেখে যাবা। ঢাকা ভার্সিটি রিটেন, মানে ঢাকা ভার্সিটি যে রিটেন, এই রিটেনে কিন্তু এটা খুব ভালো মতো দেখে যাবা। এখান থেকে ওই যে তোমরা এনতম কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের বেগ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, তো তোমাদের যদি মেইন সূত্রটা মনে থাকে তাহলে মেইন সূত্র দিয়ে করবা। আর কেউ যদি মনে করো না ভাই আমি মেইন সূত্র মনে রাখতে চাই না, তাহলে কি করবা, এই যে শর্টকাট যে সূত্রগুলো আছে সেই শর্টকাট সূত্রগুলো দিয়ে তুমি কাজ চালাইতে পারো। তুমি ভর্তি পরীক্ষায় মেইন সূত্র দিয়েও মানে মেইন সূত্র দিয়ে অঙ্ক করলেও কোনো সমস্যা নাই। আবার তুমি যদি শর্টকাট দিয়েও করে আসো তাও কোনো সমস্যা নাই। আর এইখানে যে সম্পর্কটা দেওয়া আছে এটা একটু ভালো মতো দেখো। এটা এমসিকিউতে আমার মনে হয় আসতে পারে, এটা এমসিকিউতে কিন্তু আসতে পারে। এটা একটু ভালো মতো দেখে যাও। অনেক সময় দেখা যায় যে হুট করে মনে থাকে না। আর তুমি যখন বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাবা, ধরো তুমি বুয়েটের প্রিলি দিতে যাচ্ছ, যেই দিন তুমি বুয়েট প্রিলি দিতে যাবা তখন দেখবা যে তোমার আসলে কেমিস্ট্রির 2টা পার্ট,
ফিজিক্সের 2টা পার্ট, ম্যাথের 2টা পার্ট, অনেক কিছু মাথায় নিয়ে যাইতে হবে। তো আগে থেকে যদি তুমি প্রশ্নগুলা প্রেডিক্ট করে না যাও বা এই জিনিসগুলো যদি একটু আগে থেকে চিন্তা ভাবনা না করে যাও যে পরীক্ষায় কিভাবে আসতে পারে, এই জিনিসগুলো যদি আগে থেকে চিন্তা ভাবনা করে না যাও, পরীক্ষার হলে হুট করে কিন্তু পারাটা টাফ হয়ে যাবে। তো এইটা একটু দেখবা যে এইটাকে কিভাবে প্রশ্ন বানাইতে পারে বুয়েটের স্যাররা, বা যে তুমি যদি এইটাকে প্রশ্ন বানাইতা তাহলে কিভাবে প্রশ্ন বানাইতা, এটা একটু চিন্তা ভাবনা করবা। এখান থেকে আমার যে অঙ্কগুলো দেওয়া আছে, অঙ্কগুলো খুবই সহজ টাইপের অঙ্ক। আমার মনে হয় না এই টপিক থেকে তোমাদের রিটেন পরীক্ষায় কোনো প্রশ্ন হবে। এই টপিক থেকে তোমাদের সর্বোচ্চ ওই এমসিকিউ প্রশ্নটা হইতে পারে। তো এখানে এক্সাম্পল নাম্বার 23 যেটা, এটা একটা ভালো প্রবলেম। এই 23 নাম্বার প্রবলেমটা একটু ভালো মতো কইরো। এটা বুয়েট প্রিলিমিনারিতে আসছিল, ভালো একটা প্রবলেম, একটু দেখো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এইটা তুমি জাস্ট হচ্ছে কি করবে আমি তোমাকে বলি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি, এটা ডেফিনেশনটা একটু দেখবা। মানে এক কথাই যদি তোমাকে বলে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি, লিখো, তুমি যেন লিখতে পারো। আর এক্সাম্পলও এই একটা প্রবলেমই ম্যাথমেটিক্যাল তুমি করবা। তাছাড়া আমার মনে হয় না হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে তোমাদের ম্যাথমেটিক্স আসবে। ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ যেটা আছে, এই ডি ব্রগলির তরঙ্গ সমীকরণটা প্রমাণ করা ভালো মতো দেখবা। আর ডি ব্রগলি কি করছে, এই ডি ব্রগলিতে যেটা করছে সেটা হচ্ছে তোমার কণা তত্ত্ব এবং তরঙ্গ তত্ত্বের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করছে, এবং সেই সম্পর্কটা হচ্ছে ব্যস্তনাপাতিক। তরঙ্গ ধর্ম যদি বেড়ে যায় তাহলে কণা ধর্ম কমবে, আর কণা ধর্ম যদি বেড়ে যায় তাহলে তরঙ্গ ধর্ম কমবে। তো এটা একটু দেখো, এর এই সূত্রটার প্রুফ কিভাবে করছে এটা একটু দেখে এসো। ধরো যদি বলে যে ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ প্রমাণ করো, তখন তুমি যেন পারো। এটা খুবই অল্প সময়, তো ঢাকা ভার্সিটি 1 মার্কের জন্য দিয়ে দিতে পারে বা 1.5 মার্কের জন্য দিয়ে দিতে পারে কিন্তু এটা। আর এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা একটু ভালো মতো দেখো, কারণ এইটা এমসিকিউতে আসতে পারে যে 1 নাম্বার কক্ষপথ যদি পূর্ণ আবর্তন করে আসে তবে সে একটি পূর্ণ তরঙ্গ তৈরি করবে, 2 নাম্বার কক্ষপথ ঘুরে আসলে 2টি পূর্ণ তরঙ্গ তৈরি করবে। এক কথায় n নাম্বার কক্ষপথ যদি ঘুরে আসে তাহলে n সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি করবে। এটা কিন্তু এমসিকিউতে আসে। শ্রোডিঞ্জার থেকে খুব একটা তেমন কিছু পড়ার দরকার নাই, তুমি যেটা পড়বা সেটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি লিখো, তখন যেন তুমি এই সমীকরণটা ভালো মতো লিখে দিয়ে আসতে পারো। ঠিক আছে, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি লেখো, এটা যেন তুমি লিখে দিয়ে আসতে পারো, এটা পড়বা এখান থেকে। আর এখান থেকে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে এই ফাই এবং ফাই স্কোয়ার, মানে সাই এবং সাই স্কোয়ারের পারস্পরিক সম্পর্কটা একটু পড়বা। সাই এবং সাই স্কোয়ারের যে পারস্পরিক সম্পর্কটা আছে সেই সম্পর্কটা একটু পড়বা। আসলে এই যে সাই স্কোয়ারের ভৌতিক তাৎপর্যটা, তুমি এটা যদি উপরেরটা যদি ভালো মতো পড়ো তাহলে ভৌতিক তাৎপর্য যেটা আছে আর কি, সেটা হচ্ছে তুমি এটা মানে ভৌত তাৎপর্য, সরি ভৌতিক না, ভৌত তাৎপর্য যেটা আছে আর কি, সেটা তুমি শিখে যাবা এবং এখান থেকে এটা লিখতে পারবা। আসলে এখানে যে সাইটা আছে, সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নাই, সাই স্কোয়ারের ভৌত তাৎপর্য আছে। তার কারণ হচ্ছে এই সাই কিন্তু একটা তোমার জটিল ফাংশন, মানে জটিল যৌগের একটা ফাংশন। আর সাই স্কোয়ার হচ্ছে তোমার ওই যে জটিল ফাংশন, মানে এই যে সাই স্কোয়ার যেটা আছে সেটা হচ্ছে ওই জটিল ফাংশন, আর জটিল যৌগের ফাংশন ইনটু হচ্ছে এটার অনুবন্ধীর ফাংশন। তো তোমরা অলরেডি যারা জটিল সংখ্যা পড়ছো তারা জানো, আর একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দিয়ে যদি গুণ করা হয় তবে সেটা একটা বাস্তব সংখ্যা পাওয়া যায়। এটা কি পাওয়া যায়? বাস্তব সংখ্যা পাওয়া যায়। আর যে কোনো জিনিসের বাস্তব অস্তিত্ব থাকতে হলে সেটা বাস্তব সংখ্যা হতে হবে, আর যদি জটিল সংখ্যা হয় সেটার বাস্তব অস্তিত্ব নাই। এই জন্য এই সাইয়ের কোনো ভৌত তাৎপর্য থাকে না, সাই স্কোয়ারের ভৌত তাৎপর্য থাকে। তো এটা একটু ভালো মতো রিডিং দিবা, এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটাই আসতে পারে, এই সাই এবং সাই স্কোয়ারের ভৌতিক মানে ভৌত তাৎপর্য লেখো। বর্ণালী যেটা ভাই, বর্ণালী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বর্ণালী থেকে রিটেন প্রশ্ন আসার পসিবিলিটি অনেক অনেক গুণ বেশি। বর্ণালী থেকে রিটেন প্রশ্ন আসার পসিবিলিটি অনেক অনেক গুণ বেশি। এই যে দেখো সূত্রটা আছে, এই সূত্রটাতে তোমরা অনেকেই একটা জিনিস ভুল করবা, সেটা হচ্ছে এই জেড স্কোয়ার টার্মটাকে তোমরা বাদ দিয়ে দিবা এবং বুয়েট ভর্তি পরীক্ষায় দেখবা যে হাইড্রোজেনের বর্ণালী না দিয়ে দিছে লিথিয়াম প্লাসের বর্ণালী, সরি লিথিয়াম 2 প্লাসের বর্ণালী অথবা হিলিয়াম প্লাসের বর্ণালী তখন তোমাকে দিয়ে দিছে। তখন তুমি জেডের ভ্যালু যদি কাউন্ট না করো তখন কিন্তু তোমার অঙ্কটা ভুল হবে। সো এই জেডটা মাথায় রেখে এই ফর্মুলাটা মুখস্থ করবা, কারণ তুমি বইয়ে যে অঙ্কগুলো করছো তার ম্যাক্সিমামই ছিল হাইড্রোজেন বর্ণালী। এখন হাইড্রোজেন বর্ণালী না দিয়ে তোমার যদি লিথিয়াম 2 প্লাসের বর্ণালী দেয় প্রশ্নে বা হিলিয়াম প্লাসের বর্ণালী দেয়, তখন কিন্তু এই জেডের ভ্যালুটা কাউন্ট না করলে তুমি কিন্তু ফুল মার্ক পাবা না, এক কথায় 0 দিয়ে দিবে তোমাকে টিচার। এটা একটু মাথায় রেখো। ওকে, তারপরে চলো আমার এই যে লাইমেন সিরিজ, এটা কোন অঞ্চলে থাকে সেই অঞ্চলগুলো একটু মনে রাখবা। লাইমেনই একমাত্র অতিবেগুনি, বা আমার হচ্ছে দৃশ্যমান, আর বাকি সবগুলা হচ্ছে আয়ার অঞ্চলে। লাইমেন হচ্ছে অতিবেগুনি, বা আমার হচ্ছে দৃশ্যমান, আর বাকি সবগুলা হচ্ছে আয়ার অঞ্চলে।
আর এইখানে যে অংশটা আছে এই অংশটা খুবই ভালো মতো পড়বা, যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এন হাইটা কত হবে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কি হবে, এটা একটু ভালো মতো পড়বা। এই টপিক থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার একটা ভালো রকমের পসিবিলিটি আছে আর কি। আর এই যে বর্ণালীতে রেখার সংখ্যা, এখানে একটা ফর্মুলা আছে, এটা অনেক সময় মানে ভালোভাবে দেখা যাচ্ছে না হয়তো, তো এইটা একটু দেখো। এই যে বর্ণালীতে তোমার রেখার সংখ্যা, আমার বিশ্বাস আসবে না, তারপরও যদি পারো একটু দেখে যাও। এরপরে আসো যে এই যে ছকটা, এই ছকটা কি মুখস্থ করা লাগবে কিনা, তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই এই ছকটা মুখস্থ করবো কিনা, এই বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ মুখস্থ করবো কিনা, লালের রেঞ্জ মুখস্থ করবো কিনা। আমার উত্তর হচ্ছে হ্যাঁ, এটা করতে হবে। এটা কেন করতে হবে, কারণ তুমি দেখো ভর্তি পরীক্ষায় তোমার বর্ণালীতে অনেক সময় বলে যে এখানে যে বর্ণালীটা সৃষ্ট হবে সেই বর্ণালীটার মানে কালারটা কেমন হবে। তো এখন কালার কেমন হবে এটা আইডেন্টিফাই করার জন্য তোমার এটা মুখস্থ থাকাই লাগবে। ধরো তোমার ওই বর্ণালীর যেটা তুমি মানে বিকৃত যে বর্ণালীটা পাচ্ছ সেটা তরঙ্গ দৈর্ঘ্য ধরো 580। এখন 580 হলে এটা কোন কালারের হবে, এটা যে হলুদ কালারের হবে, তুমি যদি এটা মুখস্থ না রাখো তোমার তো আসলে পরীক্ষার হলে এই চারটা দেওয়া থাকবে না। যেহেতু চার দেওয়া থাকবে না, সো এটা তোমাকে মুখস্থ করতেই হবে। এটা তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষাতে অনেক সময় এই শখ থেকে প্রশ্ন আসে, তো কোনোভাবে এটা বাদ দিয়ে যাবা না, এটা পড়বা। জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি কিভাবে ব্যবহার করা হয় এটার মূলনীতি লেখো। এটা বুয়েট পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, আবার তোমার বুয়েট রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট, আবার যে ভার্সিটিগুলোতে রিটেন নিবে সেটার জন্য ইম্পর্ট্যান্ট। এটা একটু ভালো মতো দেখবা যে জাল টাকা শনাক্তকরণে কিভাবে ইউভি রশ্মি ব্যবহার করা হয়, বা ইউভি রশ্মির সাহায্যে কিভাবে জাল টাকা শনাক্ত করা হয় এটার মূলনীতি লেখো। এটা ভালো মতো পড়বা, এটা কোনোভাবেই বাদ দিবা না। এখানে যেভাবে লেখা আছে খুব সুন্দর করে লেখা আছে, এইটাই যদি সাজায় গোছায় পরীক্ষার হলে তুমি অল্প কথায় লিখতে পারো, তুমি ফুল মার্ক 10-এ 10 পাবা। চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার, আমি বলবো ভাই এই যে নিয়ার আয়ারের ব্যবহারটা ভালো মতো পড়বা, মিডল আয়ারের ব্যবহারটা পড়বা, তারপরে ফার আয়ার যেটা আছে এটার ব্যবহারও পড়বা। তোমার কাছে মনে হইতে পারে ভাই এগুলো তো মুখস্থ, এগুলো করতে তো বিরক্ত লাগে, কিন্তু ভাই পরীক্ষা এগুলো আসার ভালো রকমের পসিবিলিটি আছে। আর যদি খুব ভালো হয় তোমরা হাজারি স্যারের বই থেকে যদি পড়তে পারো আরও ভালো। হাজারি স্যারের বই থেকে যদি তোমার নিয়ার আয়ারের ব্যবহার কি, মিডল আয়ারের ব্যবহার কি, ফার আয়ারের ব্যবহার কি এটা দেখে নিতে পারো, বা তোমরা যদি সেখান থেকে এই জিনিসপত্রগুলো এখানে একটু অ্যাড করে লিখতে পারো, আই থিঙ্ক এটা তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনটাকে বুস্ট করবে সামহাও। যদি ধরো এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় বইটা আসে, তোমার যে বন্ধুগুলাই মুখস্থ জিনিসকে হেড করতেছে কেমিস্ট্রিতে, তারা যদি না করে যায় সে কিন্তু পারবে না, তুমি কিন্তু পারবা, এটা মাথায় রেখো। রোগ নির্ণয়ে এমআরআই এর মূলনীতি, এটা তোমাদের আউট অফ সিলেবাস। তারপর আমি বলবো যদি কেউ রিস্ক নিতে না চাও তাহলে একবার পড়ো, আর যারা রিস্ক নিতে চাও তারা বাদ দিও। বাট আমার মনে হয় পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে, না পড়াটাই বোকামির কাজ হবে, কারণ এমআরআই কিন্তু পরীক্ষায় ভালো রকমের একটা পসিবিলিটি আছে আসার। এনএমআর পরমাণুর বৈশিষ্ট্য ভালো মতো পড়বা, এখান থেকে এমসিকিউ আসতে পারে নিচের কোনটি এনএমআর পরমাণু। আর এখানে এক্সাম্পলে যে প্রবলেমগুলো আছে ভাই কোনোভাবেই বাদ দিও না, এখানে যতগুলো এক্সাম্পল আছে সবগুলো এক্সাম্পল ভালো মতো পড়বা, এখানে এক্সাম্পল খুবই ভালো মতো পড়বা। আর একটা যেটা আছে আর কি, যেই জিনিসটা তোমাদের এখান থেকে বলবো আর কি, দেখো এটা রুয়েটে 17-18তে আসছে, ইউভি রশ্মি দ্বারা জাল নোট শনাক্তকরণের মূলনীতি, এটা মনে হয় ঢাকা ভার্সিটিতেও অলরেডি আসছে, তো এই টাইপের প্রশ্ন তোমার বুয়েটেও আসতে পারে। এই জিনিসগুলো কোনোভাবেই ছেড়ে যাবা না, এই জিনিসগুলো ভালো মতো পড়ে যাবা। শুধুমাত্র যে তোমার ম্যাথমেটিক্যাল জিনিসপত্র বুয়েট ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতে আসে ব্যাপারটা কিন্তু এরকম না, তোমার থিওরি কিন্তু আসতে পারে। আর তুমি যদি ভালো মতো আগে থেকে এটার প্রিপারেশন না নিয়ে যাও, ওই অল্প সময়ের মধ্যে তুমি গোছায় লিখতে পারবা না, আর গোছায় লিখতে না পারলে তুমি কিন্তু ফুল মার্ক পাবা না। এখানে তোমার একটা বন্ধু যদি তোমার থেকে এখানে 3 মার্ক বা 4 মার্ক আগায় যায়, এইটা কিন্তু তুমি কোনোভাবেই লসটা পূরণ করতে পারবে না। এখানে যে প্রবলেমগুলো আছে ভাই আল্লাহর ওয়াস্তে সবগুলো প্রবলেম কইরো, একটা প্রবলেমে যেন বাদ দিও না। এখানে প্রবলেমগুলো যদি ভালো মতো করো, তুমি যেভাবে ঘুরে পেঁচাই প্রশ্ন দিক না কেন তুমি পারবা ইনশাল্লাহ। এই যে এক্সাম্পল নাম্বার 41, এটা একটু ভালো মতো দেখো, ঢালের কনসেপ্ট দিয়ে দিতে পারে বুয়েট ভর্তি পরীক্ষায়, বলা যাবে না। এইচ আলফা এইচ বিটা এই কনসেপ্টটা একটু ভালো মতো দেখো, এইচ আলফা এইচ বিটা এইচ ডেল্টা। দ্রাব্যতা, দ্রাব্যতার থেকে তোমার ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি, মানে বুয়েট ভর্তি পরীক্ষা রিটেনে দ্রাব্যতা থেকে প্রশ্ন হবে, এটা শিওর থাকো। আর দ্রাব্যতার ম্যাথ করতে গিয়ে তোমরা ওই কেএসপি ইকুয়াল টু এত 4s³ 27s⁻, এটা এগুলো মুখস্থ না করে আমি বলবো দ্রাব্যতার অঙ্ক করতে গিয়ে প্রথমেই দ্রাব্যতার কনসেপ্টটা বুঝবা, যে দ্রাব্যতা কি, দ্রাব্যতা গুণফল কি, সম্পৃক্ত দ্রবণ কি, অসম্পৃক্ত দ্রবণ কি, দ্রাব্যতার কি কি ইউনিট ব্যবহার করা হচ্ছে, দ্রাব্যতা যদি ইউনিট দেওয়া না থাকে তখন কোন ইউনিটটা ধরবো, এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করবা।
ক্লিয়ার করার পরে দ্রাব্যতার অঙ্কে যাবা, তার আগে যাবা না। কারণ দ্রাব্যতার অঙ্ক সহজ সরল অঙ্ক দিবে, কিন্তু তোমার কনসেপ্ট যদি ঠিকঠাক না থাকে তুমি কিন্তু ভাইয়া অঙ্ক ভুল করে আসবে। আমি আবার বলতেছি, এই পেজের কনসেপ্টটা আগে ভালো মতো বুঝবা, তারপরে অঙ্কে যাবা। আর কেউ যদি নিজে নিজে বুঝতে না পারো, আমাদের কোর্স তো আছেই, তোমরা দেখে নিতে পারো। এখানে এই যে তোমার এই জিনিসটা আছে, তাহলে দ্রাব্যতার উপরে ওই যে তোমার হচ্ছিল তাপমাত্রার প্রভাব, দ্রাব্যতার উপরে যে তাপমাত্রার প্রভাবটা আছে, এই যে গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলা ভালো মতো পড়বা, আর এই গ্রাফটার ব্যাখ্যা ভালো মতো পড়বা। ধরো পরীক্ষায়, ঢাকা ভার্সিটিতে পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে সোডিয়াম সালফেট 10 অণু পানি বা গ্লোবাল সল্ট, লবণের তোমার হচ্ছে দ্রাব্যতার সাথে তাপমাত্রার সম্পর্ক ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। সম্পর্ক ব্যাখ্যা করো। এটা ধরো যে তোমার ঢাকা ভার্সিটি রিটেনেও আসতে পারে, আবার তোমার বুয়েট রিটেনেও আসতে পারে। আবার কিছু পদার্থ আছে যে পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে, এই পদার্থগুলোকে আমরা তাপহারী পদার্থ বলি। আর কিছু পদার্থ আছে তাপমাত্রা বাড়ালে তোমার হচ্ছে দ্রাব্যতা কমে, এগুলোকে আমরা কি বলি? তাপ উৎপাদী পদার্থ বলি। তো এই পদার্থগুলোর উদাহরণ এখানে দেওয়া আছে, উদাহরণগুলো একটু দেখো, কারণ এই উদাহরণগুলো থেকে সরাসরি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি তোমার তাপ উৎপাদী পদার্থ, বা কোনটির ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমবে, বা কোনটির ক্ষেত্রে তাপমাত্রা তোমার হচ্ছে কমালে দ্রাব্যতা বাড়বে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। সো এই পেজটা একটু ভালো মতো গুরুত্ব সহকারে পড়ো। আর এখান থেকে তো এই গ্রাফটা খুবই ভালো মতো পড়বা, এখানে টেম্পারেচার কত, দ্রাব্যতা কত, এই পয়েন্টে এটাও ভালো মতো মনে রাখবা, লিখতে পারলে ভালো মার্ক পাবা আর কি। আর এইখানে দেখো দুইটা ইয়া দেওয়া আছে, ক্রম দেওয়া আছে দ্রাব্যতার, এই ক্রম দুটো একটু ভালো মতো পড়ে দিও, কারণ সরাসরি পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো আসে, এই ক্রমগুলা। এরপরে চলো দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে, এই যে ম্যাথগুলো ধরো যে 42 নাম্বার 43 নাম্বার ম্যাথ, এগুলো খুবই সহজ টাইপের ম্যাথ, এগুলো হয়তো তোমার এমসিকিউতে আসবে বা ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে। তো এইখান থেকে তোমার এই যে এক্সাম্পল নাম্বার 46, এক্সাম্পল নাম্বার 48, এগুলা কুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। কুয়েটে এই টাইপের প্রশ্ন প্রচুর দিয়ে দিবে, এই টাইপের প্রশ্নই কুয়েটে তোমার এবারও দিয়ে দিতে পারে। তো এটা একটু ভালো মতো বুঝে কইরো, এক্স্যাক্টলি হয়তো সেম প্রশ্ন দিবে না, একটু ঘুরাই পেঁচাই দিবে, বাট এই টাইপের প্রশ্নগুলো একটু দিবে। চাপের প্রভাব এবং হেনরির ধ্রুবক, এটা খুবই সহজ একটা টপিক, বাট অঙ্ক করার সময় ইউনিটগুলা মাথায় রাখবা যে কোন ইউনিট এখানে ইউজ করা হচ্ছে। ইউনিটের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার অঙ্ক ভুলও হইতে পারে, আবার ঠিকও হইতে পারে। এখানে হেনরির সূত্রের ক্ষেত্রে এই যে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক বুঝে বুঝে করবা, তাহলে আমার মনে হয় হেনরির সূত্রটা কাভার, আর বেশি কিছু করার দরকার নেই। দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, ভাই দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এইটার টপিকটা আগে ভালো মতো বুঝবা, যে দ্রাব্যতা গুণফল কিভাবে বের করে, আয়নিক গুণফল কিভাবে বের করে, এইটা আগে ভালো মতো বুঝবা। বুঝার পরে যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে, এই অঙ্কগুলো তুমি একবার হাতে ধরে প্র্যাকটিস করে যদি যাও, আমার বিশ্বাস তুমি এখান থেকে কোনো অঙ্কতে আটকাবা না। আর এখানে অঙ্কগুলো করার সময় এককের ব্যবহারটা একটু ভালো মতো দেখো, যে অনেক সময় বলবে যে দ্রাব্যতা বের করো গ্রাম পার লিটারে, অনেক সময় বলবে দ্রাব্যতা বের করো কিলোমোল পার লিটারে, এই জিনিসগুলো একটু কেয়ারফুল থেকো। এখানে যে কটা অঙ্ক আছে সবগুলো অঙ্ক হাতে করবা, সবগুলো অঙ্ক কি করবা? হাতে করবা। এই অঙ্কটা খুবই ভালো কনসেপ্টের একটা অঙ্ক, যদি পারো করবা, আর কেউ যদি মনে করো ভাই আমি এত ভালো স্টুডেন্ট না, তাহলে বাদ দিও। এই 63টা ভালো মতো পড়ো, এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। 64 খুব ভালো একটা প্রবলেম, 62ও ভালো একটা প্রবলেম। পদক্ষেপ পরিমাণ নির্ণয় সংক্রান্ত আমার মনে হয় না পরিমাণ নির্ণয় দিবে, তারপরও এটা পড়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, খুব একটা কঠিন না এটা। সময়ায়ন প্রভাব কি, এটা পরীক্ষায় আসতে পারে, ধরো ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে। সময়ায়ন প্রভাব কি? আয়ন প্রভাব কি, এটার ডেফিনেশনটা একটু দেখো, উদাহরণ দিয়ে একটা দেখে যাও, যাতে করে ব্যাখ্যা করে লিখতে পারো আর কি, এটা ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে। এখানে যে প্রবলেমগুলো আছে এটা ভালো মতো পড়বা, এটা যেন কোনোভাবেই তোমার বাদ না যায়। 63 নাম্বার প্রবলেমটা যদি ভালো মতো কেউ বুঝে করতে পারো, তাহলে সেই সময়ায়ন প্রভাব একদম বুঝে যাবে। মুখস্থ করবা না, অবশ্যই এই জিনিসটা সলভ মুখস্থ করবা না। এই দেখো ঢাকা ভার্সিটি 23-24 আসছে, এটা একটু ভালো মতো যদি বুঝে করতে পারো, তোমার কাছে সময়ায়ন প্রভাব পানির মতো হয়ে যাবে। তোমার 69 ভালো একটা প্রবলেম করে নিও। দ্রাব্যতার সাথে বিয়োজন, এই যে 70, তারপরে 72, এগুলা ভালো প্রবলেম, একটু কইরো। এগুলা কি ভর্তি পরীক্ষা আসবে? হয়তো আসবে না, বাট এগুলা করলে তোমার কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে।
এর চেয়ে যদি হায়ার লেভেলের প্রবলেম আসে পরীক্ষায় তাও তুমি পারবা, এটা মাথায় রেখো। আয়ন শনাক্তকরণ, তোমাদের একটা জিনিস আমি দেখছি যে তোমরা গুণগত রসায়নের দ্রাব্যতার লাখ লাখ অঙ্ক করো, জটিল আয়নের তোমার দ্রাব্যতা পড়ো, তারপরে বর্ণালী নিয়ে তোমরা লাখ লাখ অঙ্ক করো, কিন্তু এই আয়ন শনাক্তকরণ তোমরা পড়ো না। এইটা ভাই খুবই বাজে একটা সিদ্ধান্ত যে তুমি আয়ন শনাক্তকরণ যদি না পড়ো। হ্যাঁ, হয়তো প্রতি বছর বুয়েট ভর্তি পরীক্ষা আয়ন শনাক্তকরণ থেকে আসে না, কিন্তু দেখবা যে 1-2 বছর পর পরই এই আয়ন শনাক্তকরণ থেকেও রিটেন প্রশ্ন কিন্তু চলে আসে। তো কোনোভাবেই কি করবা না, বাদ দিবা না। শিক্ষা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় কেন? এইটা একটা ভালো প্রশ্ন। এটা তোমার ঢাকা ভার্সিটি রিটেন এবং বুয়েট রিটেনও আসতে পারে। শিক্ষা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় কেন, অথবা শিক্ষা পরীক্ষায় যে লবণটা আছে সেই লবণটাকে HCl এ ডুবানো হয় কেন, এটা ভালো মতো পড়বা। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না কেন, এটাও ঢাকা ভার্সিটি রিটেন টাইপের একটা প্রশ্ন। এরপরে আয়ন শনাক্তকরণে সোডিয়াম অবশ্যই শনাক্তকরণ পড়বা, ক্যালসিয়ামও পড়বা। পটাশিয়াম তোমাদের হাজারি স্যারের বইয়ে নাই, তুমি চাইলে বাদ দিতে পারো। সোডিয়াম ক্যালসিয়াম মাস্ট পড়বা। আর শিক্ষা পরীক্ষায় কে কীরকম বর্ণ দেয় এটা অবশ্যই পড়বা। ম্যাগনেসিয়াম দরকার নাই, লেড দরকার নাই। Fe2 অবশ্যই দেখবা, Fe3 অবশ্যই দেখবা, জিঙ্ক 2+ দেখবা, অ্যালুমিনিয়াম 3+ দেখবা, কপার 2+ দেখবা, অ্যামোনিয়াম প্লাস দেখবা। এটা কোনোভাবে বাদ দিবা না। নেসলার বিকারক কি, এটা আসতে পারে, নেসলার বিকারকটা ভালো মতো পড়বা, প্রস্তুতি দেখার দরকার নেই। আর অ্যানায়ন শনাক্তকরণে ক্লোরাইড পড়বা, ব্রোমাইড পড়বা, আয়োডাইড পড়বা। এরপরে সালফাইড পড়বা, কার্বনেট পড়বা। কার্বনেটের ক্ষেত্রে বেরিয়াম নাইট্রেট দিয়ে করবা, হ্যাঁ বেরিয়াম নাইট্রেটটাই পড়বা। এই 2 নাম্বার লেড অ্যাসিটেট, এটা দরকার নেই। লেড অ্যাসিটেট হাজারি স্যারের বই এখন ওইভাবে আলোচনা করা নাই, লেড অ্যাসিটেট এটা বাদ দিও। এখানে দুটো ইম্পর্টেন্ট লাইন আছে, এই লাইনটা একটু দেখো। নাইট্রেট দরকার নেই, নাইট্রেট আয়নের পরীক্ষা তোমার দরকার নেই, বলয় পরীক্ষা আউট অফ সিলেবাস। এগুলো এত বেশি দরকার নেই, এগুলা বেশি পড়তে গেলে মাথা ঘুরাবে, তখন মনে হবে যে ভাই দরকার নাই, বাদ দেই, এগুলা পড়ার দরকার নেই। এই শনাক্তকরণ একটু দেখো। আচ্ছা কি, সরি সরি আমি কোনটা বাদ দিচ্ছি, এটা না, সরি 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 এইটা তো তোমার হচ্ছিল, আচ্ছা আগেরটা ভাবছিলাম। আচ্ছা এইটা তোমার হচ্ছিল কি, তুমি আগে যেগুলো দাগাই দিলাম এইগুলার হচ্ছে রিভিউ হচ্ছে এখানে, আগে যেগুলো দাগাই দিছি এগুলো রিভিউ হচ্ছে এখানে, তো তুমি আগেরগুলো পড়ে এখানে একবার রিভিউ করলে তোমার জিনিসটা ভালো হয়ে যাবে আর কি। আর বিগত বছরের প্রশ্নগুলো একটু পড়ো, দেখো সিকেরুয়েট 23-24 কিন্তু এই প্রশ্নটা আসছে, তো তুমি যদি আয়রনের শনাক্তকরণ না পড়ে দাও তুমি কিন্তু পারবা না। তারপর বুয়েট 22-23 দেখো তোমার প্রিলিমিনারিতে আসছে, 21-22 প্রিলিমিনারিতে আসছে, তো ঢাকা ভার্সিটিতে 22-23 আসছে। তারপরে দেখো বুয়েট 21-22 তোমার রিটেন প্রশ্ন আসছে। তো এইগুলা থেকে আমার মনে হয় যে এই নাইটের পড়ার দরকার নেই, এটা এখন সিলেবাসে নাই। যেগুলো আমি দাগাই দিলাম এগুলো যদি কেউ পড়ে যাইতে পারো, আইন শনাক্তকরণ থেকে এগুলার বাইরে আশা করি দিবে না, এগুলো একটু পড়ে দেয়। তার মানে এখান থেকে কোন কোন টপিকে প্রশ্ন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি? 3টা টপিক, একটা হচ্ছে আয়ন শনাক্তকরণ, একটা হলো দ্রাব্যতা, আর আরেকটা হচ্ছে তোমার বর্ণালী। এই 3টা থেকে তোমার নর্মাল প্রশ্ন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, আর অ্যাবনর্মাল করলে ওইগুলো দিবে যে জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির মানে ইউভি রশ্মি কীভাবে ব্যবহার করা হয়, বা ইউভি রশ্মি দিয়ে জাল টাকা শনাক্তকরণ বা জাল পাসপোর্ট শনাক্তকরণের মূলনীতি লেখো, অথবা তোমার দিতে পারে ওই যে তোমার এমআরআই এর মূলনীতি লেখো, এগুলোও দিতে পারে, বলা যাবে না। তো আইন শনাক্তকরণ কোনোভাবেই বাদ দিবা না, আইন শনাক্তকরণটা অবশ্যই পড়ে যাবা, না পড়ে গেলে ঝামেলা। আমি কিন্তু আইন শনাক্তকরণ খুবই ভালো মতো কনসেপ্ট বুক সলভ করছে পড়াইছি, মনে হয় 1.5 ঘন্টা লাগছে আইন শনাক্তকরণে সবগুলো পড়াইতে। তো একটু ভালো মতো দেখো, তোমরা না দেখলে কিন্তু ঝামেলায় পড়বে, এটা মাথায় রেখো।